আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আজকে চতুর্থ অধ্যায়ের এমসিকিউ সলভ করব। সো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, আমি আশা করব শেষ পর্যন্ত থাকবে এবং ক্লাসটা শেষ করবে। এইগুলো করলে আমাদের আশা করি চতুর্থ অধ্যায় এমসিকিউ ক্লিয়ার হবে। এর পাশাপাশি তোমরা বইয়ের রিডিংগুলো একটু পড়তে পারো, যার কারণ যাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো আসলে মনে হয় যে একটু কষ্ট, তাদের জন্য না, সবার জন্য এটা পড়ে ফেলতে হবে, না হলে থিওরিগুলো মিস হয়ে যায়। যেমন এই যে কোশ্চেনগুলো দেখো শুরুর দিকে, এগুলো একটু জটিল লাগতে পারে তোমার কাছে যদি বই পড়া না থাকে। তারপরে এদিকে এগুলো সবার কাছেই সহজ, যে ট্যাগ ট্যাগ দিয়ে আসলে এগুলো তো ইজি নাকি। চলো আমরা শুরু করি। আমরা একদম এখান থেকে শুরু করব, প্রথম থেকে। প্রথমে কি লিখছি দেখো। প্রথমে নিচের কোনটি টেক্সট এডিটর? তো টেক্সট এডিটর আমরা এইচটিএমএল গুলো কোথায় করে থাকি? সাধারণত নোটপ্যাডে, ঠিক না? নোটপ্যাডে হয়। জাভা, ওরাকল, পাইথন এগুলো তো প্রোগ্রামিং অংশ। সিআর্ন কোথায় অবস্থিত? সার্ন কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডে। তারপরে ওয়েবসাইটের একক ঠিকানা, এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা অনেকবার এসেছে। ওয়েবসাইটের একক ঠিকানা কি? ইউআরএল। আমরা এগুলো পরে নিচের দিকে যাব, তোমরা জাস্ট থিওরিগুলো একটু এক পলকে শুনে চলে যাও। একটি ওয়েবসাইটের কয়টি অংশ থাকে? একটি ওয়েবসাইটের দুইটি অংশ থাকে। তারপরে তারপরে কি বললো? একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশ করার জন্য মোট কয়টি বিটের প্রয়োজন হয়? আইপি অ্যাড্রেসের পুরো একটা আইপি অ্যাড্রেসের অংশগুলোকে আলাদা আলাদা করে আমি পুরো একটা ক্লাস করাই দিছি না, যেটা খ নাম্বার আসতে পারে বলছিলাম, ওইটা দেখো 32। google.com কে অবশ্যই একটা সার্চ ইঞ্জিন না google.com। তারপরে ওয়েব সাইটের একক ঠিকানা কি? ওয়েবসাইটের একক ঠিকানাকে অবশ্যই ইউআরএল বলে, ঠিক না? ইউনিফর্ম রিসোর্স লোকেটর, ইউআরএল হলো ওয়েব পেজের কি? অ্যাড্রেস। ইউআরএল দিয়ে অ্যাড্রেসটা বুঝে, ওই যে একক ঠিকানা এখানে ছিল একক ঠিকানা, সেই অ্যাড্রেসটাই তো। স্ট্যাটিক ওয়েব পেজ তৈরির প্রয়োজন, আমি তোমাদেরকে যে নোটটা দিয়েছিলাম থিওরির জন্য, সেখানে স্ট্যাটিক ওয়েবসাইটের বর্ণনার মধ্যে আশা করি এই জিনিসটা আছে। কোন কোন জিনিস, কোনগুলো স্ট্যাটিকে ইউজ হয়, কোনগুলো ডাইনামিকে ইউজ হয়, ঠিক না? এখানে আনসার দেওয়া আছে কি 1 ও 3, HTML আর CSS। ওকে, আসো এরপর আমরা এদিকে একটু, যে কোনো ওয়েবসাইট কাঠামোতে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজ, মানে যে কোনো পেজ থেকে সরাসরি হোম পেজে চলে আসা যাবে। তার মানে কি, যদি 100টা পেজ হয়, তুমি 100 নাম্বার থেকে একদম 1 নাম্বার পেজ চলে আসতে পারবা, 70 নাম্বার পেজ থেকে 1 নাম্বারে চলে আসতে পারবা। নিশ্চয়ই সবাই সবার সাথে কানেক্টেড, তার মানে সেটা হচ্ছে নেটওয়ার্ক, না? মনে আছে লিনিয়ার গুলা কেমন হয়, হায়ারার্কিক্যালটা কেমন হয়, নেটওয়ার্ক কেমন হয়, কম্বিনেশন কেমন হয়, তোমরা এগুলো আশা করি পড়ে আসছো, ঠিক না? এগুলো আমি নোটটাতে গুছাই লিখে দিচ্ছি তোমাদেরকে। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি বলো? ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কি? হায়ারার্কিক্যাল কাঠামো হচ্ছে কি? ওয়েব পেজ নির্ভর, হোম পেজ নির্ভর ওয়েবসাইট। ওই যে হায়ারার্কিক্যাল মানে কি? ট্রি কাঠামোর মধ্যে ট্রি যে টপোলজি পড়ছিলে সেরকম, না? একটা থেকে অনেকগুলা হয়, না? আবার সেটা থেকে অনেকগুলো হইতে পারে, এরকম। মানে ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামোটা হচ্ছে হোম পেজ, এই যে হোম পেজ থেকে শুরু করে সবার সাথে একটা 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 করে লিঙ্ক আপ করার মতো হয়ে যায়। হোম পেজ দেখার জন্য আবশ্যক, হোম পেজ দেখার জন্য কি কি লাগবে? অবশ্যই ব্রাউজার লাগবে, সার্চ ইঞ্জিন লাগবে, ইন্টারনেট তো লাগবেই, সব ঠিক না? দিদার ও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করলো, যেখানে ওয়েব পেজ সমূহ বহু স্তরে বিন্যস্ত। ওয়েব পেজ সমূহ কয় স্তরে বিন্যস্ত? বহু স্তরে। পরবর্তীতে ওয়েবসাইটকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। দেখো, দিদারও তার বন্ধুরা মিলে একটি ওয়েবসাইট যে তৈরি করলো, যেখানে ওয়েব পেজগুলো বহু স্তরে বিন্যস্ত। বহু স্তর, এই যে এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটার আন্ডার আসলে আরো স্তর, না? তার মানে কি এটা হায়ারার্কিক্যালের সাথে মিলে যাচ্ছে না? তারপর দেখো, গৃহীত পদক্ষেপ সমূহ হচ্ছে কি? গৃহীত পদক্ষেপ, পরবর্তীতে ওয়েবসাইটকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য, তার মানে ওয়েবসাইট পাবলিশিং এর কিছু কাজ করছে, ঠিক না? তো দেখো কি কি করতে হবে। গৃহীত পদক্ষেপগুলো হচ্ছে প্রদর্শনের জন্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলো। ডোমেন নেম রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। তারপরে হচ্ছে ওয়েব পেজ সমূহ সমান করা। ওয়েব পেজ সমূহ সমান করা এটা তো আমার কোনো কথা না। ওয়েবসাইট হোস্টিং করা, এই যে হোস্টিংটা করতে হবে, ঠিক না? 1 ও 3। এরপরে আসো ফাঁকা ট্যাগ। এইবার দেখো, এগুলো একদম ইজি। ফাঁকা ট্যাগ কোনটি? ফাঁকা ট্যাগ, ব্রেক ট্যাগ মনে আছে তোমাদের? বিয়ার ট্যাগটা বিয়ার দিয়েও লেখা যাবে, বিয়ার স্ল্যাশ দিয়েও লেখা যাবে।
HTML ফাইলের এক্সটেনশন কি হবে? অবশ্যই .html হবে, ঠিক না? এটা আমরা লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কের যে কাজটা করেছিলাম সেখানে এগুলো আমরা করেছি, ঠিক আছে? এরপরে HTML এর উদ্ভাবককে টিম বার্নার্স-লি এর নাম তোমরা নিশ্চয়ই শুনেছ। HTML ফাইল এডিট করার জন্য ব্যবহৃত টেক্সট এডিটর কোনটা? HTML ফাইল কোথায় কোথায় করা? দেখো, নোটপ্যাডের নাম আমরা শুনছি, নোটপ্যাড প্লাস প্লাস এর নামও শুনছি। এরপরে সাবলাইম টেক্সট যেটা বলে দিছে, এটা একটু আনকমন, তো এখানে একটু মনে রাখতে পারো। এরপরে HTML ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে, HTML ওয়েব পেজের ফাইলের এক্সটেনশন কি কি? একটা হচ্ছে .html আর একটা হচ্ছে .htm, নট টেক্সট। এই দুইটা, এই যে দেখো 1 ও 3। তারপর একটু 20 নম্বর আসি, ট্যাগের সিনট্যাক্স। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? এটা একটু আনকমন, তোমরা হয়তো অনেকে এটা পড়োনি। নতুন ট্যাবে ওয়েব পেজ খুলতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি? টার্গেট। টার্গেট অ্যাট্রিবিউটটা পড়োনি। তো টার্গেট অ্যাট্রিবিউটটা আমরা যেই লিঙ্কের কাজটা করি না, লিঙ্কের জন্য যে অ্যানকর ট্যাগটা ইউজ করি, সেই অ্যানকর ট্যাগের মধ্যে এই টার্গেট অ্যাট্রিবিউটকে দেখা যায় সাধারণত ইউজ করতে। এক সেকেন্ড, ডিসকানেক্ট হয়ে গেছে। তাহলে সেখানে এই টার্গেট অ্যাট্রিবিউটটাকে দেখা যায়, যেমন টার্গেটের মান যদি তুমি সেলফ দাও, টার্গেটের অ্যাট্রিবিউট না, অ্যাট্রিবিউট তো ভ্যালু দিতে হবে, অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু যদি সেলফ দেওয়া হয়, তাহলে সেটা যে বর্তমান যে ওয়েব যে পেজটা আছে, যে ট্যাবটা ওপেন আছে তোমার ল্যাপটপে, ওটার মধ্যেই এটা ওপেন হয়ে যাবে। আর যদি ব্ল্যাঙ্ক দাও তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এছাড়াও প্যারেন্ট আছে, টপ আছে, ফ্রেম নেম আছে, এরকম বিভিন্ন অ্যাট্রিবিউট ভ্যালুর নাম আছে। এটা আসলে টার্গেটটা হচ্ছে লিঙ্ক ট্যাগের একটা অ্যাট্রিবিউট। এক লাইন নিচে নামানোর জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয় বলো তো? ব্রেক দিলে ওই লাইনটা ব্রেক হয়ে যায়, নতুন একটা লাইন ক্রিয়েট হয়ে যায় না? HTML এর সম্পূর্ণ কন্টেন্ট কোন ট্যাগে থাকে? সব কন্টেন্ট কোথায় থাকে? একদম সব কিছু HTML এর ভিতরেই তো থাকে নাকি, ঠিক না? বডি ভেবো না আবার, কারণ HTML এর যে HTML বডির আগে যে হেড ট্যাগ আছে, ওখানেও কিছু কন্টেন্ট থাকে না? এই জন্য আমরা বডি দিলে হবে না, এটা HTML টা হবে। সঠিক HTML সিনট্যাক্স কোনটি দেখো? EM। দেখো এখানে স্ল্যাশটা পিছনে দিয়েছে, এটা ভুল। এখানে স্ল্যাশ দেয় নাই, এখানে স্ল্যাশটা এইভাবে না দিয়ে আমরা তো এইভাবে দিই, ওরা এইভাবে দিয়ে দিছে, হয় নাই। তাহলে এটা ঠিক, ঠিক না? HTML এর বর্ড হেডিং কোনটি? অবশ্যই H1। আমি বারবার এই হেডিং ট্যাগ করানোর সময় তোমাদের বলে আসছি যে H1ই সব থেকে বড়, কখনো H6 হবে না। HTML ট্যাগের চিহ্ন কোনটি? অবশ্যই এটা সবাই জানে। নিচের কোনটি এমটি ট্যাগ? কোনটা এমটি ট্যাগ? তোমাদের মনে আছে HR ট্যাগ, ব্রেক ট্যাগ, ইমেজ ট্যাগ, এগুলো এমটি ট্যাগ ছিল। কোনটি ইটালিক ট্যাগ? এই দুইটা, আই ট্যাগ আর EM ট্যাগ। ফরম্যাটিং ট্যাগের ক্লাসে মেবি লেকচার 2তে এই জিনিসগুলো আমি তোমাদের পড়াই দিছিলাম। তারপরে এখানে বলছে PLIN সেন্টার বাংলাদেশ, প্যারাগ্রাফ উদ্দীপকের এলিমেন্ট কন্টেন্ট কোনটি? এলিমেন্ট কন্টেন্ট, মেইন কন্টেন্ট তো এটা। আমি ট্যাগগুলো যখন পরিচয় করাছিলাম তখন তোমাকে বলছিলাম এটাকে ট্যাগ বলে, এটাকে অ্যাট্রিবিউট বলে, এটাকে অ্যাট্রিবিউট ভ্যালু বলে, এটাকে কন্টেন্ট বলে, ঠিক না? এই পুরাটাকে আবার কি বলে? এলিমেন্ট বলে। এইভাবে প্রত্যেকটা জিনিস দেখায় দেখায় দিছিলাম, মনে আছে? মেবি প্রথম লেকচারে অথবা দ্বিতীয় লেকচারে। উদ্দীপকে অ্যাট্রিবিউট ভ্যালু কোনটি? অ্যাট্রিবিউটের ভ্যালু কি? এই যে এটা বললাম না, অ্যাট্রিবিউটের ভ্যালু সেন্টারটা, ঠিক আছে? এরপরে আসো, এখানে যাই। কোনো ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? কোনো ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়? ফ্রেম সেট। এটা একটু আনকমন, এটা হয়তো আগে শুনোনি। কোনো ওয়েব পেজকে একাধিক ভাগে ভাগ করার জন্য ফ্রেম সেট। এটা অবশ্য বোর্ডে আসেনি, একটু কলেজে আসছে। HTML এর বডি অংশে কি কি থাকে দেখো? ছবি লাগানো যায় বডি অংশে, তারপরে টেবিল লাগানো যায়, কিন্তু টাইটেল তো হেড ট্যাগের অংশ না, মনে আছে? হেড ট্যাগের 6টা এলিমেন্ট। ফরম্যাটিং নিয়ে পড়বো। দেখো এখানে এ দিছে, এ প্রথম প্যারাগ্রাফটাকে এ দিছে সুপারস্ক্রিপ্ট 2/সুপার, তার মানে স্কোয়ার হয়ে যাবে। এরপরে বি দিছে সাব 2, তার মানে সাব দিছে মানে কি বি এর নিচে আসবে দুইটা, তারপরে আর কিছু দেয় নাই, তার মানে এটা হবে না, এ স্কোয়ার আর বি এর নিচে 2 হবে। কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? 33 নম্বরে কোনটি টেক্সট ফরম্যাটিং এলিমেন্ট? ফরম্যাটিং করার জন্য
ফরম্যাটিং মানে কি বুঝায়, লেখাকে বড় ছোট করা, মোটা করা, হ্যাঁ, মাঝখানে নিয়ে আসা, এই টাইপসের জিনিসগুলো ফরম্যাটিং এর মধ্যে পড়ে। ব্রেক ট্যাগ তো ব্রেক করে ফেলবে, অর্ডার লিস্ট করে ফেলবে, এটা এটা হচ্ছে কি করবে, লিঙ্ক করবে, কিন্তু ফরম্যাটিং করার জন্য বোর্ডলে কাজ করবে। কোনটি ফরম্যাটিং ট্যাগ? দেখো ফরম্যাটিং ট্যাগ তার মানে হচ্ছে বিগ হবে এখানে, এগুলো একটু আগে গেছে H1, এগুলো হবে না। ফন্ট ট্যাগের কাজ হলো ওয়েবসাইটের টেক্সটের ফন্ট ঠিক করা, তারপরে বলতেছে টেক্সটকে লিস্ট আকার সাজানো। লিস্ট তো অবশ্যই করবে না, না লিস্ট করবে, লিস্ট তো লিস্টের কাজ, টেক্সটের রং ঠিক করা, তার মানে আমাদের 1 ও 3 হবে। প্যারাগ্রাফ, হেডিং, কালার এবং বিন্যাসের ব্যবহার। সবচেয়ে বড় হেডিং কোনটা? নিশ্চয়ই H1, এটা একটু আগে আমরা দেখলাম। নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট? অবশ্যই H6 এর। H1 যদি সবথেকে বড় হয় তার মানে H6 সবার ছোট, এটা সবাই জানে। হেডিং ট্যাগের ক্লাস আমরা বলেছিলাম। আর জিবি সবগুলোর মান যদি একদম হাই 255, না 0 থেকে 255, সবগুলো যদি হাই করে দেয়, হুম, মানে সবাই সবগুলো, আমি তোমাদেরকে এটা একটা লাইট দিয়ে বুঝেছি যে রেড একটা লাইট, গ্রিন একটা লাইট, ব্লু একটা লাইট, সবাইকে একটু হাই হাই এতে হাই স্পিড বা একদম সর্বোচ্চ আলোতে জ্বালাই দিলে সবকিছু মিলে সাদা হয়ে যাবে, এরকম সাদা রং। না, সবাইকে অফ করে দিলে কি হয়ে যাবে, কালো হয়ে যাবে, মনে আছে? যদি সবার মান 0 হয়ে যেত এখানে, তাহলে কালো হয়ে যেত। উদ্দীপকে পড়ো, উদ্দীপকটি পড়ো এবং 39 ও 40 নম্বর প্রশ্নের উত্তর দাও। HTML বডি ফন্ট কালার রেড, HSC এক্সাম ফন্ট, তার মানে HSC এক্সাম কথাটা লাল হয়ে যাবে। উদ্দীপকে ব্যবহৃত রঙের সমতুল্য হেক্সাডেসিমেল কোড কোনটা? দেখো লাল রং না, তার মানে আমাদের RGB দিয়ে চিন্তা করতে হবে। RGB তার মানে রেড সর্বোচ্চ থাকবে, গ্রিন আর ব্লু থাকবে না, গ্রিন আর ব্লু 0। সর্বোচ্চ যদি হেক্সাডেসিমেলে চিন্তা করি তাহলে FF হয়, আর এমনি নর্মালি চিন্তা করলে 255 হয়। তার মানে প্রথমটা FF হবে না, এটা FF হবে, এই দুইটা 0 হবে। এই যে দেখো, প্রথমটা FF, বাকিগুলো 0 0। এইসব আসলে সহজ, আমার থেকে বিরক্ত লাগে যখন ওই তোমার ওই প্রথম দিকে যে 2-3টা MCQ দেখছো, যে থিওরি থেকে চলে আসে, ওগুলো এগুলো তো আমরা নিজেরা করে ফেলতে পারি, এরকম আসলে কত সহজ না? উদ্দীপকে HSC এক্সাম শব্দের জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে। HSC এক্সাম শব্দের জন্য ব্যবহৃত, শব্দের জন্য মানে লেখাটার জন্য, লেখাটার জন্য ব্যবহৃত ট্যাগের অ্যাট্রিবিউট হতে পারে। কি কি অ্যাট্রিবিউট এখানে ইউজ করা যেতে পারে? ফন্ট ফেস, মানে আছে ফন্ট সাইজ, লেখা বড় ছোট করার জন্য HREF দিতে হবে না, HREF দিয়ে কি হবে, লিঙ্ক করার কাজ করে। এখানে তো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটের মধ্যে তো HREF না, HREF তো অ্যানকর ট্যাগের একটা অ্যাট্রিবিউট। লিস্ট তৈরিতে ব্যবহৃত হয় কোনটা বলো? অবশ্যই আনঅর্ডার লিস্ট, এগুলো তো TD, TR, THR এগুলো না। লিস্ট আইটেম যুক্ত করার ট্যাগ কোনটি? লিস্ট আইটেম LI, আমরা জানি সবাই, তালিকা তৈরি করার জন্য। তালিকা মানে লিস্ট, ইংলিশকে বাংলা বলে জাস্ট একটু বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। দেখো তালিকা তৈরির জন্য ব্যবহৃত আবশ্যক ট্যাগ হচ্ছে কোনটা? অর্ডার লিস্ট কেউ লাগে, অথবা আনঅর্ডার লিস্ট বানানোর সময় আনঅর্ডার লিস্ট কেউ লাগে, আর লিস্ট আইটেম তো লাগেই নাকি? পারবো না এবার? আচ্ছা, আরো কিছু আছে আমাদের, বেশি নেই, অল্প কিছু আছে, আমি শেষ করে ফেলবো একসাথে। দুইটি HTML ডকুমেন্টের সংযোগকে কি বলে? দুইটা HTML ডকুমেন্টের সংযোগকে কি বলে? হাইপারলিংক। সংযোগ বোঝাচ্ছে হাইপারলিংক। ওয়েব পেজের এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য অবশ্যই লিঙ্ক করতে হবে, তার মানে অ্যানকর ট্যাগ। ব্রাউজারকারীর সময় বাঁচে কোন ট্যাগে? সময় বাঁচে কোন ট্যাগে? একটা জিনিস 10 নম্বর পেজে আছে, তো তুমি হোম পেজে ওইটা লিঙ্ক করে দিছো, তার মানে ও 2 3 4 এই পেজগুলোতে না গিয়ে সরাসরি ওই ক্লিক করলে 10 নম্বর পেজে ওকে নিয়ে যাবে। কিসের মাধ্যমে? লিঙ্ক করার মাধ্যমে। একটি পেজের সাথে অন্য পেজের সংযোগকে HTML এর ভাষায় কি বলে? হাইপারলিংক। শুধু লিঙ্ক বললে হবে না, আমরা বলি হাইপারলিংক, আমরা শর্টকাট সবসময় লিঙ্ক বলে ফেলি, আসলে এটা হাইপারলিংক বলাই উচিত। নিচের কোনটি হাইপারলিংক কাকে বলে, এইসব কথাও আমি লিঙ্কের ক্লাসে করাই দিয়েছিলাম, মেবি লেকচার 3 or 4। নিচের কোনটি HTML এর লিঙ্ক ট্যাগ? লিঙ্ক ট্যাগ কোনটা? অ্যানকর ট্যাগ। অ্যাড ট্যাগের সাথে অ্যাট্রিবিউট কি কি হতে পারে? এই যে দেখো, HREF আর টার্গেট। ব্ল্যাঙ্ক হবে না, একটু আগে তোমাকে বলছিলাম ব্ল্যাঙ্ক দিলে, ব্ল্যাঙ্ক হচ্ছে টার্গেটের একটা মান, টার্গেটের ভ্যালু। যেমন ফন্ট ফন্ট কালার, কালার হতে পারে রেড, তারপরে ব্লু, গ্রিন, এরকম এক একটা মান হতে পারে না। টার্গেটের মানগুলো হতে পারে সেলফ, হ্যাঁ, তারপর ব্ল্যাঙ্ক, তারপর প্যারেন্ট, এরকম। ব্ল্যাঙ্ক হচ্ছে টার্গেটের একটা মান, ব্ল্যাঙ্ক হবে না, 1 ও 2 হবে। এখানে বলছে PU ডেল HSC ডেল UP, তো ডেল দিয়ে কি হবে? ডিলেট হয়ে যাবে, মানে দাগ একটা আসবে মাঝখানে কেটে যাবে, আর ইউ দিয়ে আন্ডারলাইন হবে, তার মানে এই দুইটা কাজ একসাথে এখানে হয়েছে। কোডটিতে HSC এক্সামের স্থলে, দেখো এই যে কোন কোডটিতে, কোডটিতে, আচ্ছা এই যে এই কোডটাতে না, 50-51 নম্বর উত্তর দিতে বলছে।
pen.jpg ছবিকে লিঙ্ক টেক্সট আকারে উপস্থাপন করতে নিচের কোন কোডটি ব্যবহৃত হবে? মনে আছে তোমাদেরকে আমি পড়াইছিলাম একটা ছবির মাধ্যমে কিভাবে লিঙ্ক করে ফেলতে হয়। গুগলের কথা বলছিলাম যে ইজি, ছবিটাতে ক্লিক করলে গুগলে চলে যাবে, মনে আছে এই কথাটা? তার মানে এই স্থলে pen.jpg ছবিকে লিঙ্ক টেক্সট আকারে উপস্থাপন করার জন্য। ঠিক আছে, আসো দেখো এখানে href, এখানে বলছে pen.com, www.pen.com, pen.jpg। যে pen.jpg দিলে কি ছবি লাগবে? ছবির জন্য অবশ্যই ইমেজ লাগবে না? দেখো ইমেজ src দিয়ে কোথায় নিয়ে আসছে, যেমন এখানে আনছে কি href www.pen.com, তারপরে ইমেজ src pen.jpg, আর এখানে লিখছে কি স্ল্যাশ অ্যানকর, আর এটা থেকে লিখছে href www.pen.com, আর এখানে লিখছে ইমেজ src। কিন্তু এখানে দেখো ইমেজ ট্যাগটা দিছে, আর এখানে ইমেজ ট্যাগটা দেয় নাই, দেখছো? আমি একটু মুছে দিলে মনে হয় বুঝবা ভালো করে। এই যে দেখো 2 নম্বরটাতে ইমেজের ট্যাগটা দেয় নাই, ইমেজকে বসাই দিছে জাস্ট লেখা হিসাবে, ওটা অটোমেটিক এই লেখাটাই কম্পিউটার উঠে যাবে, ছবিটা আর আসবে না। এখানে যে ট্যাগটা বসাইছে এই জন্য অবশ্যই ছবিটা যুক্ত হবে, এই জন্য গ নাম্বার হবে আনসার। বুঝছো? মানে এই pen.com-এ চলে যাবে, কোথায় কখন চলে যাবে? যখন এই ছবিটাতে ক্লিক করবে। বুঝছো বাচ্চারা? আশা করি বুঝতে পারছো। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয়, এটার কথা তোমাদেরকে ইমেজের ক্লাসে বলছিলাম, অল্টারনেটিভ বুঝায় না? তখন ইমেজের পরিবর্তে কোন টেক্সট প্রদর্শন করবে? অল্টারনেটিভ। দেখিও আমাদের গুগল অনেক সময় মনে করো কোনো কারণে তোমার নেট কানেকশন অফ হয়ে গেছে, হ্যাঁ, ওয়াইফাই অফ হয়ে গেছে, ওই কারণে দেখবে একটা ছবি আসার কথা, ওইখানে একটা এরকম এরকম ছোট্ট করে বক্সের মতো একটা উঠে, কিরকম জানি, ওইখান দিয়ে অল্টার লেখা উঠে থাকে, ALT, মানে অল্টারনেটিভ। ছবি প্রদর্শনের ট্যাগ কোনটা? কে না জানে এটা বলো তো? ওফ, আচ্ছা, আমাদের আর কতটুকু আছে? আমরা একটু আর্লি শেষ করি, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে গেলো হঠাৎ। HTML এ ইমেজ ফরম্যাট হলো কি কি? ইমেজের ফরম্যাট, এটা আমি ইমেজের ইয়াতে দেখাইছিলাম, গিফ হইতে পারে, PNG হইতে পারে, PSD নামে কিছু নাই। হাসি HTML ভাষা শিখেছে, বর্তমানে সে ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে। HTML ভাষা শিখছে, ওয়েব পেজে ছবি যুক্ত করা শিখছে। হাসি এখন ওয়েব পেজের কোন ট্যাগের ব্যবহার শিখছে? কোন ট্যাগের? ছবি মানে কি ইমেজ ট্যাগ না? তাহলে ইমেজের src image.png এটা দিছে, এখানে নিশ্চয়ই ভুল দিয়েছে, দেখো href ভুল, ইমেজ এভাবে হয় না। আবার এখানে কি করছে, ইমেজ ইকুয়ালস টু সোর্স দেয় না, এখানে বর্ডার দিয়ে বলতে, এগুলো তো টেবিলে করা। হাসি ওয়েব পেজে ছবি যুক্ত করলে টেক্সটের পরিমাণ কমিয়ে আনা যাবে, ছবি দিলে টেক্সট কমে যাবে, ব্যবহারকারীর নিকট পেজটি দৃষ্টিনন্দন হবে, হ্যাঁ অবশ্যই হবে, ছবি দ্রুত ডাউনলোড হবে না, ডাউনলোডের সাথে ছবি যুক্ত করার কোনো নাই, এই দুইটা কাজ হবে। ঠিক আছে, আসো আমাদের আর 14টার মতো আছে ছোট ছোট। HTML একাধিক রোকে মার্চ করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়? একাধিক রোকে মার্চ করার জন্য কি হবে, মানে মার্চ করা বলতে এরকম দুইটা রো ছিল, ওই দুইটা রোকে এরকম বড় একটা রো বানায় ফেলছে, এইটা তার মানে এই যে দাগটা ছিল এটা মার্চ হয়ে গেছে না, এটাকে মার্চ করা বলে, এটাকে স্পান করা যেটাকে আমরা বলতাম ওটা আর কি। তোমরা যারা এক্সেলের কাজ জানো, এক্সেলে দেখবে মার্চ নামে এরকম আছে, দুইটা ঘর মিলে যখন একটা ঘর বানায় ফেলে, তাহলে এটা রো স্পান। টেবিলের বডিতে সারি তৈরি, সারি মানে রো মানে কি টিয়ার। টেবিল ট্যাগের ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটা? অবশ্যই টেবিলের ভিতরে আমি বারবার বলি যে বর্ডার দিতে অনেকেই ভুলে যায়। টেবিল সেলের ব্যাকগ্রাউন্ড কালার সবুজ হবে, তার মানে বিজি কালার গ্রিন কোথায় আছে দেখো, এই যে টিডি সেলের বলছে, টেবিলের সেলের, এখানে তো টেবিলের পুরো টেবিলের কালার চেঞ্জ করে ফেলতেছে, এটা টেবিলের রো এর, এটাও টেবিলের রো, এখানে টিডিও দিছে ভুল। আর এটা দেখো শুধু, এটা কি দিছে, শুধুমাত্র টিডি বিজি কালার, টিডি শুধুমাত্র ওই সেলটা, যেই টিডি করবে শুধু ওই টিডিটা, একটা টিডি মানে একটা সেল, বিজি কালার গ্রিন। টেবিল তৈরির করতে প্রয়োজনীয় ট্যাগ কোনটা? টিএইচ অবশ্যই লাগে, যখন হেডিং হিসাবে দিই আমরা টিডির পরিবর্তে, টিআর কে আমরা কাজে লাগাই, টিডি কেও আমরা কাজে লাগাই, এগুলো আমাদের মনে থাকার কথা। স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে স্টাইল অ্যাট্রিবিউটটা ফন্ট ট্যাগ যেখানে পড়াইছিলাম তার পরপরই পড়াই দিছিলাম। ঠিক আছে, স্টাইল অ্যাট্রিবিউটের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখানে কোডটা বলছে গ নাম্বার, দেখো ডিভ স্টাইল কালার রেড, তারপরে ফ্লট লেফট, আর এখানে ভুল কোথায়? কালার ডিভ স্টাইল ইকুয়ালস টু কালার রেড, তারপরে ফ্লট
এই যে এখানে কমা দিছে, এখানে মূলত একটা সেমিকোলন হবে, হ্যাঁ এটাই। তারপরে এখানে ইকুয়াল দেওয়া যাবে না, লেফট হবে। আচ্ছা, স্টাইলের যে ক্লাসটা ছিল ওটাতে কিন্তু এই জিনিসটা বর্ণনা করে দিয়েছিলাম। দেখো এখানেও কোলন দিছে, এখানেও কোলন দিছে, সেমিকোলন দিছে। যেমন কালার ক্যাচ শেষ হইলে সেমিকোলন, এরপরে ফ্লটের যে লেফটটা দিছে ওইটার পর এখানে মাঝখানে কি দিছে, কোলন দিছে, কিন্তু এখানে ইকুয়ালস দেওয়া যাবে না। নিচের উদ্দীপকটি পড়ো এবং 63-64 আনসার করো। স্পান স্টাইল ইকুয়ালস টু কালার ডট রেড টেক্সট স্পান। উদ্দীপকে এলিমেন্ট কন্টেন্ট কোনটি, কন্টেন্ট কোনটা, কন্টেন্ট অবশ্যই যে আমরা যে মেইন লেখা যেটা আমরা কম্পিউটারে তুলতে যাচ্ছি ওটা, তাহলে এটাই না টেক্সট। তারপর উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটি, উদ্দীপকের অ্যাট্রিবিউট কোনটা, অ্যাট্রিবিউট কি, অবশ্যই অ্যাট্রিবিউট হচ্ছে স্টাইল। হ্যাঁ, স্টাইলটা তুমি প্যারাগ্রাফটা ইউজ করতে পারো, অনেক জায়গায় স্টাইলকে ইউজ করা যায়। আমি যখন দেখাইছিলাম স্টাইলটা করে সে তখন প্যারাগ্রাফের মধ্যে করে দেখাইছিলাম যে স্টাইল ট্যাগের মাধ্যমে ফন্ট ট্যাগের কাজগুলো খুব সহজে করে ফেলা যায়। ফন্ট ফেস, ফন্ট কালার, ফন্ট সাইজ সবাইকে একসাথে এনে করে ফেলা যায়। মানে ও ফন্ট ট্যাগের একটা বিকল্প হিসাবে স্টাইলটা ইদানিং ব্যবহার হচ্ছে আর কি। ওয়েবসাইটকে নির্দিষ্ট কোনো সার্ভারে স্থাপন করাকে কি বলে, সার্ভারে স্থাপন করবে, তার মানে ওয়েব হোস্টিং। ওয়েব ক্লায়েন্ট ব্যবহারকারীর কাছ থেকে ইনপুট দিয়ে ওয়েব সার্ভারে পাঠানোকে কি বলে, রিকোয়েস্ট। ওয়েবসাইটকে, এগুলো থিওরি তো আমি বিস্তারিত বলতেছি না, শেষ করে দিচ্ছি, হুট করে ল্যাপটপ আমার অফ হয়ে যেতে পারে। ওয়েবসাইটকে দৃষ্টিনন্দন করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়, সিএসএস। সিএসএস দিয়ে সাধারণত অ্যাট্রাকটিভ বিভিন্ন কাজগুলো করা হয়। ডোমেইন নেম হলো ওয়েবসাইটের একটি স্বতন্ত্র নাম, স্বতন্ত্র নাম না, ডোমেইন নেম রেজিস্ট্রেশন এগুলো নিয়ে যে নাম্বারগুলো আছে ডোমেইন নেম নিয়ে, ডিএনএস নিয়ে, ডোমেইন নেম সিস্টেম, এগুলো ভালো করে পড়ে নিবা। আগেও বলেছিলাম। ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয় বলো তো, সার্ভারে রাখা হয় নিশ্চয়ই। একটি ওয়েবসাইটের অংশ হলো